রাহুলের মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছিলেন টলিউডের বহু তারকা, কিন্তু খেয়াল করে দেখেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা সিরিয়াল চিরসখার কেউ ছিল কি? কেন এই সিরিয়ালের সব থেকে কতটা কষ্টের বিষয় জানো, যে মানুষটার নামে বলা হচ্ছে সে দাঁড়িয়ে থেকে বলার সুযোগ নেই যে না এরা মিথ্যে বলছে। আর রাহুলের শেষ মুহূর্তে কালকে মানে যখন আমার কাছে খবর এলো রাহুলের ব্যাপারটা, তখন আমার সত্যি বিশ্বাসও হয়নি কি এটা সত্যি কি মিথ্যে। মানে কি অনেক সময় নাকি ফরওয়ার্ড মিঠুনদা থাকলে অনেক রকম, মানে কি বলবো, আর এখানে আউটডোর নেই, খালি কলকাতায় শুটিং হয়েছে। আউটডোর হলে ভীষণ মানে এক একজন এক এক দিনের টার্গেট হয় মিঠুনদার কাছে। আপনারা ভাবছেন দাদা একটা কিছু বললো না, হাসছে কেন? আসসালামু আলাইকুম। আমি প্রশ্নে দেখাবো রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। যাত্রা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে শেষমেশ ফেসে গেলেন মিঠুন চক্রবর্তী। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সেদিন রাহুলের সাথে তালসারির সমুদ্রে নেমেছিলেন কিন্তু শ্বেতাও, যিনি ভোলে বাবা পার করেগা সিরিয়ালের নায়িকা। শাড়ি পরে রাহুলের সাথে শট দিতে তিনিও সেদিন ছিলেন জলে। সেই শ্বেতা চুপ কেন, নাকি তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে? এরকম অনেক প্রশ্ন ঘুরছে, যার উত্তর আজও অজানা। প্রায় 7 দিন হতে চলল, এখনো রাহুলের মৃত্যুর আসল কারণ জানা যায়নি। কিন্তু সেদিন সেই মুহূর্তে রাহুলের সাথে যিনি উপস্থিত ছিলেন সেই শ্বেতা সবটা জানেন। তাকে কেন কথা বলতে দেওয়া হচ্ছে না? কোথায় আছেন তিনি? সংবাদ মাধ্যম থেকে কেন দূরে? সব সত্যি ফাঁস হয়ে যাওয়ার ভয়। ভিডিওতে দেখা যাচ্ছিল শ্বেতা বলছেন রাহুলদার নেই, এ কথা তিনি মানতেই পারছেন না। 8 ঘন্টা আগেও একসাথে শুটিং করেছেন তারা, তারপরেই এই ঘটনা। দীঘার হাসপাতালে যে ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীকে ধরে রাখাই যাচ্ছে না। বারবার প্রশ্ন করছেন রাহুলদা কোথায়? কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন আমরা তো একই সাথে শুটিং করছিলাম, 8 ঘন্টা আগেও একসাথে ছিলাম, সমুদ্রে শুটিং করছিলাম তো আমরা, আমিও পড়েছি, আমি তো ঠিক আছি। এরপরই তা আর্তনাদ, রাহুলদাকে গিয়ে দেখো না, রাহুলদা ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না কেন? ঠিক করে তোলো, আমি কথা বলবো। তারপর থেকে 1 সপ্তাহ হয়ে গেলেও দেখা যায়নি শ্বেতা মিশ্রকে। কিন্তু কেন ক্যামেরা থেকে দূরে রয়েছেন শ্বেতা? নেটিজেনরা বলছেন সব সত্যি ফাঁস হয়ে যেতে পারে, তাই ইচ্ছে করেই ক্যামেরা থেকে দূরে রাখা হয়েছে। এমনকি লোকচক্ষুর আড়ালেও, যেখানে সংবাদ মাধ্যম পৌঁছতে না পারে এমন জায়গায়। মাঝে তার বোন এক পোস্ট করে লেখেন আমি মন থেকে একটা অনুরোধ করছি, আমার বোনের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটা শেয়ার করা বা ছড়িয়ে দেওয়ার মতন কোনো ভিডিও নয়, সে কোনো খবর বা শিরোনাম নয়, সে আমার বোন, সে এখন গভীর শোকে। আমি করজোড়ে অনুরোধ করছি আমার বোনকে তার প্রাপ্য সম্মান দিন। কিন্তু সেটা কি চান না আসল সত্যিটা সামনে আসুক, দোষীরা শাস্তি পাক? 7 দিন হতে চললো, এখনো দোষীরা অধরা। না হলে তিনি এরকম লুকিয়ে কেন রয়েছেন সবটা জেনেও? সেটা রাতারাতি সিরিয়ালের গল্প বদলে দেওয়া হলো, সেটা আর সেই নায়িকার চরিত্রে নেই। তার মানে কি সত্যি এমন কোনো গল্প রয়েছে যার সামনে আসলে সব লন্ডভন্ড হয়ে যেতে পারে, আসল সত্যিটা সামনে আসতে পারে? তদন্তেই উঠে আসবে সেই সব সত্যি। এখন শুধুই সময়ের অপেক্ষা। রাহুলের মৃত্যুর ঘটনা নাকি মেনেই নিতে পারছেন না শ্বেতা। রীতিমতো তিনি নাকি ট্রমায় রয়েছেন। পরিবারের থেকে বিশেষ অনুরোধও করা হয়। ভোলে বাবা পার করেগা সিরিয়ালের রাহুলের অনস্ক্রিন নায়িকা ছিলেন শ্বেতা মিশ্র। আপাতত তাকেও আর এই সিরিয়ালে দেখা যাবে না। নতুন গল্প হাজির। নেটিজেনরা বলছেন এইভাবেই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, তা যদিও সময়ের সাথেই বোঝা যাবে। রাহুলের মৃত্যুর পর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিলেন অম্বরীশ ভট্টাচার্য। লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বড় স্টেপ, একদম মুখের ওপর জবাব যাকে বলে। যে দর্শক তাকে এত ভালোবাসেন তাদের কাছে আজ অম্বরীশ সত্যি গর্ব। চিরসখা সিরিয়ালে তাকে আর দেখা যাবে না। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশনের কাজ ছেড়ে দিলেন, ছাড়লেন চিরসখা। কুচির স্বামীর চরিত্রে আর দেখা যাবে না অম্বরীশকে। চিঠি দিয়ে সব কাজ
সারলেন ম্যাজিক মোমেন্টসের। কেন এতদিন কোনো কথা বলতে পারেননি? কোন ভয় অম্বরীশকে গ্রাস করেছিল? সেদিন ওই দুর্ঘটনাস্থলে রাহুলের সাথে শট দিয়েছেন যে অভিনেতারা, তাদের অন্যতম হলেন অম্বরীশ ভট্টাচার্য। যদি অভিনেতা দুর্ঘটনার কবলে পড়ার আগেই প্যাক আপ হয়ে গিয়েছিল তার পর্দার বাবা অর্থাৎ অম্বরীশের, কিন্তু রাহুলের মৃত্যুর পর তার শেষকৃত্য থেকে টলিউডের মিটিং মিছিল কোথাও দেখা যায়নি অম্বরীশকে। কেন? অবশেষে এক সপ্তাহ পর মুখ খুললেন। শুধুমাত্র অম্বরীশ কেন, ভাস্কর বন্দ্যোপাধ্যায় ছাড়া ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের আর কোনো কলাকুশলীকে দেখতে পাওয়া যায়নি এই গোটা কর্মকাণ্ডের মধ্যে। খুব স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে মানুষের মধ্যে, কেন কেউ কিছু বলছেন না, সামনে আসতে চাইছেন না? অবশেষে এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বললেন অম্বরীশ ভট্টাচার্য। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অম্বরীশ বাবু জানান যে মানুষটিকে কয়েক ঘন্টা আগেও তিনি জীবিত দেখেছেন, তার নিথর দেহ দেখার মতন ক্ষমতা ছিল না তার শরীরে। তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে বাড়ি থেকে বের হতে পারেননি। তবে এর মধ্যেই একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। অম্বরীশ জানিয়েছেন, ঘটনাটি ঘটার দুদিনের মধ্যেই প্রযোজনা সংস্থাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন চিরসখা ধারাবাহিকে আর অভিনয় করতে পারবেন না। তবে শুধু এইটুকু নয়, তিনি আরো জানিয়েছেন ম্যাজিক মোমেন্টস এর প্রযোজনা সংস্থার অধীনে আর কোনোদিনও কোনো কাজ করবেন না। যদিও এটা সকলের সামনে তিনি সেই মুহূর্তে বলতে চাননি, এমনটাই বললেন অম্বরীশ। তিনি এই মুহূর্তে চাইছেন প্রত্যেক কলা কুশলী যাতে যথাযথ সুরক্ষা পান কাজ করতে গিয়ে। তবে প্রযোজনা সংস্থার অসংবেদনশীলতা দেখে ভীষণ অবাক হয়েছেন। একজন অভিনেতা মৃত্যুর এক সপ্তাহ হতে না হতেই কিভাবে ধারাবাহিকে পরবর্তী সিজন শুরু হয়ে যায় সে নিয়েও তার চমকের শেষ নেই। আগামী মঙ্গলবার থেকেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছে টলিপাড়া। এই নিয়ে অম্বরীশ ভট্টাচার্য বলেন, অবশ্যই এই নিয়ে এসওপি তৈরি করা উচিত। এটা হোক। আমার সাথে বোমবাদার দীর্ঘক্ষণ কথা হয়েছে রবিবার। আমি কি পদক্ষেপ নিয়েছি জানিয়েছি। আর এই এসওপি তৈরি হোক, শুধু অভিনেতা নয় টেকনিশিয়ানদের জন্যও এই নিরাপত্তা ব্যবস্থার নিয়ম হোক। সেটা সব পক্ষ একজোট হয়ে কর্মবিরতির মধ্য দিয়ে একটা সমাধান করে ফেললে সকলের জন্য ভালো হবে। সত্যি কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই আমাদের ইন্ডাস্ট্রিতে। আজ রাহুল তার প্রাণ দিয়ে আমাদের জন্য এই কাজটা করে গেল। একটা মৃত্যু যেন তার জীবন তোলপাড় করে দিয়েছে। সহ অভিনেতার মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন অম্বরীশ। রাহুলের মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছিলেন টলিউডের বহু তারকা, কিন্তু খেয়াল করে দেখেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা সিরিয়াল চিরসখার কেউ ছিল কি? কেন এই সিরিয়ালের কেউ প্রতিবাদ করছেন না? ম্যাজিক মোমেন্টের বিরুদ্ধে গর্জে উঠছেন টলিউডের তারকারা, সেখানে গুটি কয়েকজন একদম চুপ। এবার চিরসখা সিরিয়ালের এক চরিত্র কমলিনীর অনস্ক্রিন ছেলে অর্থাৎ ভিভান কি বললেন জানেন? লীনা গঙ্গোপাধ্যায়ের সাথে কাজ করার জন্য নাকি সকলেই উদ্গ্রীব হয়ে থাকে। সত্যি কি তাই? ম্যাজিক মোমেন্টের পক্ষে কি বললেন ভিভান? ফেসবুক পোস্টে ভিভান লিখেছেন, রাহুল দা আমাদের ছেড়ে চলে গিয়েছে। রাহুল দার সাথে আলাপ 12 বছরের, কিন্তু বন্ধুত্ব লাস্ট 1 মাস। অনেক আড্ডা মেরেছি, সেই স্মৃতিগুলো এখনো তাজা। তার মৃত্যু নিয়ে নানা লোক নানা কথা বলছে, তদন্তও চলছে, পুলিশ তার কাজ করবে, সম্পূর্ণ ভরসা আছে। কিন্তু বেশ কিছু জিনিস কয়েকদিন ধরেই চোখে পড়ছে লীলা গাঙ্গুলি এবং ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসের ব্যাপারে। সেই ব্যাপারে কয়েকটা কথা বলতে চাই। এমনটা নয় যে আমি এই প্রোডাকশনে অনেক দিন ধরে কাজ করি। চিরসখা আমার প্রথম এদের সাথে কাজ, হয়তো আগামীতেও অন্য কোথাও কাজ করব, কিন্তু ম্যাজিক মোমেন্টে কাজ করে আমার অভিজ্ঞতা, আর্টিস্টদের যা সম্মান এরা দেয় অন্য কোনো হাউস দেয় না। কমফোর্ট জোন আছে বলে সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখার্জির মতন আর্টিস্টরা শুধু ম্যাজিক মোমেন্টসেই কাজ করে। লীনা গাঙ্গুলির সাথে কাজ করার জন্য সকলেই উদ্গ্রীব থাকে। এই কথাগুলো দেখে নেটিজেনরা বলছে নানান মন্তব্য। কেউ বলছেন এই প্রথম ম্যাজিক মোমেন্টের পক্ষে কাউকে কথা বলতে দেখা গেল। আবার কেউ বলছেন এই কারণেই রাহুলের মৃত্যুর প্রতিবাদে যে মিছিল হয়েছিল সেখানে চিরসখা সিরিয়ালের কেউ ছিল না। আর কি বললেন ভিভান? তিনি বলেন, এই কথাগুলো না বললে নিজেকে কেমন দোষী দোষী লাগছিল। এখন আমরা সকলেই জানি ইন্ডাস্ট্রিতে কর্মবিরতি হবে আমাদেরই স্বার্থে, সেফটি সিকিউরিটি পারপাসে। এটা খুব ভালো একটা উদ্যোগ, আগে নেওয়া উচিত ছিল। আশা করি ভবিষ্যতে এরকম অ্যাক্সিডেন্ট আর হবে না। আমরা প্রত্যেকে রাহুলদার পরিবারের প্রতি সংবেদনশীল এবং সমব্যথী। ইতিমধ্যে প্রিয়াঙ্কা এই প্রযোজনা সংস্থা 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। সাথে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, আরো অনেক তারকা। কলকাতায় প্রথমে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন, তারপর সোজা চলে যান তালসারিতে। তালসারি থানাতেও এফআইআর দায়ের করা হয়েছে। ম্যাজিক মোমেন্টসের কর্ণধার শৈবাল এবং লীনা সহ আরো 3 জনের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। এখনো তদন্তের গতি প্রকৃতির সম্পর্কে কিছুই জানা যায়নি।
হয়নি। তবে ইতিমধ্যে আর্টিস্ট ফোরাম কর্মবিরতির ডাকও দিয়েছে, কিন্তু অনেকেরই দাবি এই প্রযোজনা সংস্থাকেই ব্যান করে দেওয়া উচিত। ম্যাজিক মোমেন্টে কেউ কাজ করবে না, এমনটাই দাবি অনেকের। কর্মবিরতি এবার কতদিন চলে সেটাই দেখার। সত্যিই কি সুরাহা হবে? একদিকে যেমন প্রায় প্রত্যেকেই লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থার দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেখানে রাহুলের মৃত্যুর 1 সপ্তাহ অতিক্রম হতেই অন্যরকম একটি পোস্ট বিভান ঘোষের, জানিয়ে এখন সরগরম নিটপাড়া। এই জলঘোলা এবার কোন দিকে এগোয় সেটাই দেখার। কালকে মানে যখন আমার কাছে খবর এলো রাহুলের ব্যাপারটা, তখন আমার সত্যি বিশ্বাসও হয়নি কি এটা সত্যি কি মিথ্যে। মানে কি অনেক সময় নাকি ফরওয়ার্ড চলে আসে, এরকম একটা ফরওয়ার্ড এলো মনে হলো আমার, কিন্তু যখন আমরা জানতে পারলাম কি না, সত্যি খুব দুঃখজনক, খুব তাড়াতাড়ি চলে গেছে আর কি। মানে রাহুল আমার এখনও মনে আছে যখন রাজ ওর সঙ্গে প্রথম ছবি করলো, সেখানে আমি একটা আইটেম সং করেছিলাম প্যান্টের তালি, এবং আমার এখনও মনে আছে আমি রাজ আমরা ওর গানে বাতাসে গুনগুন যেন হাতে মানে সাউথে যাওয়ার কথা ছিল গানের শুটিংয়ের জন্য, আমি রাজ ওকে নিয়ে আর রাহুলকে নিয়ে আমরা শপিং করতে গিয়েছিলাম প্রথম ছবিতে, কারণ সাউথ সিটি মল সবে খুলেছিল, মলে গিয়ে তারপরে আমরা নিউ মার্কেট গিয়ে ওর জন্য শপিং করছিলাম। আমার মনে রাজের এখন মনে থাকার কথা এটা। এবং আমারও পরাঞ্জয় জলিয়ারে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিল, আমরা মালয়েশিয়ায় শ্যুট করেছিলাম, মালয়েশিয়ায় শ্যুট করেছিল, এবং ওর সঙ্গে আমার এইটা বলবো না কি আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ওকে ডেফিনেটলি শ্রদ্ধা করি। আমার মনে হয় ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর টলিউডের মধ্যে ছিল। এইটা আমার মনে হয় কি বাংলার দর্শক, বাংলার ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হলো, কি খুব তাড়াতাড়ি চলে গেল। আমি এটুকু বলবো কি উনি যে রাস্তায় হাঁটছেন এবং উনি যেন শান্তি পায় এবং ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিক। আইন একটা এমনই জিনিস, তার নানান দিকে অনেকগুলো বাধা আছে, মানুষের সঙ্গে বসা, এবং আমরা এটাই করেছিলাম যেটা আন্দোলন সবসময় করে থাকেন, যে একটি চিঠি সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটু স্যাটিসফ্যাক্টরি উত্তরটা পাইনি, যে কারণে যেটা শান্তি বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করবো, এবং সেটার টাইমটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, হয়তো দুপুরবেলার দিকে, সেটা আফটার 2 যেটা আমরা করি, ওরকম 2টোর পরে আমরা করছি। এবং হ্যাঁ, এইটুকুই বলার, কারণ আমি বারবার একটাই কথা বলি যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়। আর একটা এটাও বুঝতে হবে যে আমরাও তো আঘাত পেয়েছি, আমাদের সেই আঘাত, আমাদের সেই কষ্টটাও কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে বুঝতে যে রাহুল আমাদের মধ্যে নেই। আর তার মধ্যেই এত কথাবার্তা, যাই হোক, কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে, আমরা আপ্রাণ চেষ্টা করব, এবং তার জন্যে আমাদের পুরো আর্টিস্ট ফোরামের টিম, সব এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা বুঝতেই পারছেন সারা দিন কাজ করে, কিন্তু এইটার পেছনে যে মানে আমরা যেটাকে ব্যাকস্টেজে কী হয় বলি, সেখানে যে কত মানুষের কত পরিশ্রম চলছে, অক্লান্ত পরিশ্রম চলছে, সেটা সবসময় ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে হয়তো নাও বলা যেতে পারে। আমার একটাই অনুরোধ, যারা যারা রাহুলকে ভালোবাসেন তারা একটা জিনিস চান, যে ওর মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা, যেটা আপনারাও সবাই বলছেন, সেটা যেন মানুষের সামনে তুলে ধরা হয়, যাতে ছেলেটা বড় হলে জানে যে আমার বাবা চলে গেলেন এইভাবে। এইটুকুই আমাদের বলা, আর কিচ্ছু না। দাদা, শিল্পীদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন আসছে, সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন আসছে। আর আমি বলেছি আজকে এইটুকু, যে অনেকটা রাত্রিরে আমরা ডেকে পাঠিয়েছি, কিন্তু কিছু করার ছিল না। বলে আমরা মোটামুটি 2টোর পরেই এক্সাক্ট টাইমটা সেটা ওকে আমরা জানি, সেটা দরকার সকালে একবার জানিয়ে দেবো। মাঝগঙ্গায় নয়, গঙ্গা সংলগ্ন এলাকায় চন্দননগরে ওই প্রোডাকশনের অনেকটা বড় গল্প। মানে তার আগে আমি ওই প্রোডাকশনের হয়ে কাজ করতে গিয়ে হসপিটালাইজ হই, দেন আবার ওই প্রোডাকশনে আমি তাদের কথার বিশ্বাসে আবার ফিরে যাই কাজে। কিছুদিনের মধ্যেই যখন আমার যাওয়ার কথা নয়, ধুলোর মধ্যে যাওয়ার কথা নয়, আমি তখন অন্য প্রোডাকশনেও কাজ করছি, তারা ধুলো নিয়ে কাজ করছে না, তারা বড় হাউস, তারা জানে যে কীভাবে আর্টিস্টকে প্যাম্পার করতে হয় বা কীভাবে আর্টিস্টকে রাখতে হয়। তাদের তো আমরা তাদের প্রপার্টি আর কি, তারা তো ব্যবহার করছে তারা প্রপস হিসেবে ব্যবহার করলে খুব খারাপ। ওই হাউস তখন 15-16 একটা ডেট বার করে ইমফার মধ্যস্থতায়। 15 তারিখ একদম সচ্ছলভাবে শুটিংটা হয়। 15 তারিখ সন্ধ্যেবেলা
চন্দননগর গঙ্গা সংলগ্ন অঞ্চলে আমাদের নৌকোতে শুটিং হওয়ার কথা ছিল, তখন ঝড় ঝঞ্ঝাট ওঠে প্রচণ্ড। আপনারা একটু দেখে নেবেন, আমার কথাগুলো একটু ঝালিয়ে নেবেন। আমি তখন না করি যে আরেকটা দিন লাগবে তো কি হবে, সেই রাগটাকে পুষে রেখে পরের দিন সকালবেলা তারা গালাজ তুই তার মানে আর একটা শট বাকি, বেরিয়ে যা, হারামের টাকা নাকি। আমি সঙ্গে সঙ্গে 16 তারিখ মেল করি, যেটা বলা হলো আমি আর্টিস্ট ফোরামে মেল করি, আজকে 4 তারিখও সেই মেলের উত্তর আসেনি, কোনো রকম একটু শব্দ নেই। আমাকে শান্তিলাল বাবু সেক্রেটারি, শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, তিনি আমার সিনিয়র আর্টিস্ট, তার থেকে আমরা শিখবো। আমার ওই চেয়ারটার প্রতি ক্ষোভ আছে, সেই চেয়ার থেকে কোনো রকমের কোনো এলো না, রিপ্লাই এলো না, সেই চেয়ার আমাকে জানালো না। আমি ফোন করেছি, তাতে বলা হলো প্রোডাকশন হাউস বসতে চাইছে না, দেখছি। আমার এখানেই প্রশ্ন, আজকে রাহুলদার সাথে যে ঘটনা ঘটেছে, যে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে আপনারা এফআইআর করতে গেলেন, ছোট্ট একটা হাউস যে প্রথম কাজ করছে সেই আপনার কথা শোনেনি, তাহলে এত বড় একটা শক্তিশালী হাউস আপনার কথা থোড়ি শুনবে? প্রোডাকশন হাউসগুলোর এত এরকম দুর্দণ্ড গুলো নয়, আমি তো কাজ করছি এসবিএফ এ ক্রিয়েটিভ, তারা প্রথম কাজ করে যারা, তাদের এরকম হয়। আর এরা যেটা হয়েছে ম্যাজিক মুভমেন্টের, সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ। কেন ছিল না এই প্রশ্ন করার আগে দেখতে হবে কি দরকার ছিল। প্রথম যে সহশিল্পীরা বললেন, তারা ফোরামের এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছে, কেউ বললেন যে শুটিং অফ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রাহুল হাওয়া খেতে থাকবে, পরের দিন আসবে, সেটা কতটা সত্যি এই দায়টা আপনাকে নিতে হবে। কেন মিথ্যে কথা বললেন আপনি? আর তুমি এখানে তোমার নিজের ছবিতে মালা দিয়েছো, এইটা এই ছবিতে মালা পরার পর এত লোক তটস্থ হলো, আর্টিস্ট ফোরাম তটস্থ হলো, তাহলে হয়তো এই ছবিতে মালা পরার পরই হয়তো তারা দেখবে, অন্তত আমার কথাটা শুনবে। আমার কোনো বিন্দুমাত্র সংকোচ নেই যে এর পরে পলিটিক্স করে আমাকে সরিয়ে দেওয়া হবে, আমি মাথা পেতে নেব, কিন্তু বিনা যুদ্ধে নাই দেবো সূচাগ্র মেদিনী, আমি যুদ্ধ করে যাব। একটু আগে পাপিয়া অধিকারী তিনি বলে গেলেন যে এই ফেডারেশনকে ইমিডিয়েট ছড়িয়ে দেওয়া দরকার। আমি তো ফেডারেশন মেম্বার নই, আমি আমার ঘরকে বলবো, আমি অন্য ঘরে ঢিল মারতে যাব না। আমি আর্টিস্ট ফর্মকেই বলবো, আমার ঘর যখন নড়বড়ে আমি অন্য ঘরে কি করে ঢিল মারবো? তো কিছু ছবি তোমরা দেখে নাও এখানটা। আমরা এই সমস্ত নায়ক নায়িকাগুলোর খুব ভালো করে চিনি, একটা সময় আমরা এনাদের ভিডিও দেখেই বড় হয়েছি, মানে মুভি দেখে বড় হয়েছি। এই একটা ছবি, তো এখানটা হচ্ছে সমস্ত জিনিসগুলো বা এতগুলো ও নায়ক নায়িকা একসঙ্গে জড়ো হয়েছে কেন? সঙ্গে প্রিয়াঙ্কা ম্যাডামও ছিল, শুধু নেই হচ্ছে রাহুল স্যার, আর যার বিরুদ্ধে এগুলো করা হচ্ছে। মানে কেন এই জিনিসগুলো আবার একসাথে কেন হয়েছে? মানে ওইখানে যেখানে রাহুল স্যারের যে তালসাইতে যেখানে মৃত্যু হয়েছিল, সেখানটা হাজার রকমের কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। মানে ওখানে ওই স্পটে যারা ছিল, কারোর কথার সাথে কেউ কোনো জিনিসের মিল নেই। কেউ বলছে 1.5 ঘন্টা নাকি জলের তলায় ছিল, কেউ বলছে 1 ঘন্টা জলের তলায় ছিল, এমনকি পোস্টমর্টম করার পরে ওখানে বলছে নাকি 1 ঘন্টা ছিল, কিন্তু আবার এখানে বলছে 1.5 ঘন্টা ছিল। আবার একজন বলছে যে গাড়ির যে ড্রাইভার, তিনি বলছেন যে যখন উঠে এসেছিল, মানে যে হচ্ছে নৌকা তালা ছিল, সে বলছে উঠে যখন এসেছিল, তাকে যখন তোলা হতো তখন নাকি তার শ্বাস চলছিল। আবার কেউ বলছে জলের তলা থাকাকালীন মারা গেছিল। সমস্ত জিনিসগুলো না মানে একটু উল্টো পাল্টা টাইপসের হয়ে যাচ্ছে। মানে এর মধ্যে কিছু সত্যি আছে। ও হ্যাঁ, সব থেকে বড় যে ব্যাপারটা, উনি ড্রিঙ্ক করা অবস্থায় ছিল, ফুল ড্রিঙ্ক করা অবস্থায় ছিল। প্রথম কথা হচ্ছে ড্রিঙ্ক করা অবস্থায় শুটগুলো কেন চলছিল, আর সেকেন্ড কথা হচ্ছে যে শুট যখন চলছিল তাকে এতটা জলে, যখন দেখতে পাচ্ছিল তিনি ড্রিঙ্ক করা ছিল, তাহলে এতটা জলে তাকে নিয়ে যাওয়া কেন হয়েছিল? আর সঙ্গে কে কে ছিল? মানে ওই দিন যতগুলো লোক ছিল, কারোর কথার সাথে কারোর কথার কোনো মিল খাচ্ছে না, কোনো জিনিসের কোনো মিল নেই। সমস্ত জিনিস কি প্ল্যানিং করে করা হয়েছিল, না কি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? আমি বলবো যখন সমস্ত পাবলিকেরা, মানে এই সমস্ত যারা টিভি সিরিয়ালে যারা ছিল, তারা যখন সবাই একসঙ্গে হয়েছে, তা আমি বলবো যে সত্যিটা যাতে সামনে চলে আসে। কারণ আজকালকার দিনে সত্যি সামনে আসে না, সত্যি সামনে আসতেই চায় না। শালা যারা চুরি করে তারা হচ্ছে দিব্যি ফ্যার করে ঘুরে বেড়ায়, আর যারা অ্যাকচুয়ালি দোষারোপ করে না, তাদের জীবনটা নষ্ট হয়ে যায়, ঠিক যেভাবে রাহুল স্যারের হলো। তো আমি চাই, সত্যি মন থেকে চাই যে এই ব্যাপারটা যেন সবার সামনে আসে, অন্তত প্রিয়াঙ্কা ম্যাডামের জন্য আর তার বেবিটার জন্য। প্রথমে তোমরা ছবিটা দেখে নাও। আমার কথা শুনতে মানুষের দিতা লাগে, তাতে কোনো যায় আসে না আমার। তো এখন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কি চলছে? একদিকে চলছে রাহুল স্যারের ন্যায় বিচার। আমি প্রথমে বলেছিলাম যে রাহুল স্যারের মৃত্যুটা নর্মাল কোনো মৃত্যু ছিল না। তো যাই হোক, আমার কথা সত্যি হয়ে গেল, কারণ এইভাবে নর্মাল ভাবে এত ইজিলি কেউ তো এইভাবে মারা যেতে পারেন না। আর একদিকে চলছে এই শাড়ি উদ্বোধনটা কোথায় হচ্ছে আমি এক্স্যাক্টলি জানি না। একদিকে সব ছাত্রীদের দোকানের উদ্বোধন করতে ব্যস্ত, আরেকদিকে রাহুলের ন্যায় বিচার পাওয়ার জন্য সবাই রাস্তায় নেমেছে।
প্রথমত যাদেরকে তোমরা ছাপড়ি বলছো তারা যাই হোক এই ছাপড়িগিরি করেছে বা যাই করেছে, এখানে আসতে বা এদের এই ছাপড়িগিরি করতে না অনেকটা কষ্ট পেতে হয়েছে, অনেকটা কষ্ট করে ওরা এখানে এসে। সো প্লিজ ছাপড়িগিরিটা বাদ দিলে, মানে এই কথাটা ওয়ার্ডটা না মানে ইউজ করলে আই থিঙ্ক বেশি ভালো হবে। আর পড়ে থাকলে হচ্ছে রাহুলদার ন্যায় বিচারের, তো আমি বলবো এর সাপোর্টে আমরা নিজেরাও আছি, কারণ আমিও নিজের থেকে ভেবেছিলাম যে ইয়ার এইভাবে এত ইজিলি ভাবে হয় না। আর আরো একটা কথা আমি একটা নেক্সট ভিডিওর মধ্যে দেখাচ্ছি, তো মানুষকে আমি এত পরিমাণে ঘৃণা কেন করি তার প্রমাণ আমি পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি। মানে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে তার প্রমাণ সামনাসামনি, ওই যে কথা আছে না, সত্যি কখনো চাপা থাকে না, তা ব্যাপারটা অনেকটা এইরকমই। তো এখন রাহুল অরুণোদয় ব্যানার্জির সাথে অরণ্যা, যাকে চেনো, তো যারা দেখো তারা চেনে, কিছু মহিলা আছেন সবাই ওর ভিডিও দেখে না, একটা কন্ট্রোভার্সি চলছে। তো রাহুল একটা গাড়ি কিনেছে 6-7 মাস আগে, কিয়া কোম্পানি সাইরস, খুব ভালো গাড়ি, 5 স্টার মডেলের, যেটা ওর ভিডিওতে দেখিয়েছে। তো গাড়িটাতে কিছু সমস্যা হয়েছিল, তো সেটা নিয়ে একটা ভিডিও করে, তখন অনন্যা ওকে ঠুকে একটা স্ট্যাটাস দেয় যে ফেসবুকটা কি ইয়ে করার জায়গা, মানে গাড়ি সার্ভিসিং সেন্টার। তো তার উদ্দেশ্যে রাহুল কি বলেছে তোমরা লেখাটা একবার পড়ে নিতে পারো। রাহুল তোমার পুরো লেখাটা পড়ো। রাহুলের যেই মানে মূল কথা সেটাই বলেছে, আমার খুব ভালো লেগেছে এই কথাটা, তাই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। যে 50টার উপর সিনেমাতে রাহুল কাজ করেছেন, ওর মতো খাটে বসে বিরিয়ানি বানায়নি, একদম পারফেক্ট কথা বলেছে। আমি ভাবি নাই অনন্যা এরা মুখ খোলে কি করে, এত বড় একটা কাণ্ড ঘটালো কদিন আগে, এদের অন্তত 6 মাস চুপ থাকা উচিত, এরা কোন হিসেবে মুখ খোলে। তার চেয়ে বড় কথা, এত প্রাণী আছে না ওই যে খুব তাড়াতাড়ি রং বদলে ফেলে, গিরগিরি না কি একটা বলে, মানে তার থেকেও বেশি, মানে সায়কটা একদিকে ঠিক আছে কিন্তু এরা হচ্ছে তার থেকেও উপরে। কারণ এরা আমি দেখেছিলাম যখন ভাইরাল হলো তখন সায়কের সাথে চিল্লামিল্লি করেছিল হোটেলে গিয়ে, তারপরে যখন ওদের কাছে মিডিয়া গেছে তখন বলছে আমি সায়ককে চিনিই না, সায়কের ব্যাপারে নেই কোনো, আমার এই মন্তব্য নেই, এই মন্তব্য নেই, তখন মানে পুরো সায়ককে ডিনাই করে যাচ্ছে, মানে এদিকে একসাথেই বসে খাচ্ছে, মানে তখন বোঝা গেছিল যে বিপদের সময় কোনো বন্ধুই কাজে আসে না। যাই হোক, অর্ণা ম্যাডামের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইবো যে ম্যাডাম শুনুন, আপনি হতে পারেন অনেক বড় ক্রিয়েটার, অনেক কিছু হতে পারেন, তাই রাহুল বাবুকে নিয়ে ঠুকে কথা বলার মতো এখনো জায়গায় আপনি পৌঁছননি। হয়তো কটা সিরিয়াল আপনি করতে পারেন, দেখুন সিরিয়ালে অনেক মেয়েরাই এখন চান্স পাচ্ছে, সিরিয়ালে চান্স পাওয়াটা বড় কথা না, কিন্তু উনি যে টাইপের সিনেমা করেছেন লাইফে, কথাটা ঠিকই তো বলে, ওনার যে সম্মানটা, ওনার যে জায়গাটা, সেই জায়গাটা আপনি এই লাইফে যেতে পারবেন না, কারণ ওই ডেইলি ব্লগ ওই অবধি আপনি ঠিক আছেন। তাই ফালতু ওনাকে নিয়ে সমালোচনা করাটা আপনারাও বন্ধ করুন। উনি যেটা উত্তর দিয়েছেন আপনাকে ঠিকই দিয়েছেন, একটা ফেসবুকে তো সবাই সবার সমস্যা নিয়ে আসে, রাহুল বাবু একটা চ্যানেল চালান, চ্যানেলটা বেশ ভালো কন্টেন্ট ওখানে দেয়, পডকাস্ট চ্যানেল আমি দেখেছি, মাঝে মাঝে দেখি। তো ব্যাপারটা হচ্ছে আপনারা আগে একটু ভালো কন্টেন্ট মান, ওই ফ্যামিলি ব্লগ ওই ন্যাকাপোনা সত্যি সহ্য হয় না সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি কারোরই ফ্যান না আমি, কিন্তু হ্যাঁ আপনি একজন বড় অভিনেতাকে নিয়ে কথা বললে সেখানে তো আমার খারাপ লাগবেই। আর সোশ্যাল মিডিয়াতে তো মানুষ নিজের প্রবলেমটাই তুলে ধরে, বিশেষ করে যদি কোনো আজকে যদি কারো কোনো যে কোনো কোম্পানির গাড়ি কিনে হোক বা কোনো সমস্যায় যদি কেউ পড়ে, সেটা সেই কোম্পানিকে ট্যাগ করে তো লোকে দেয়, সেটা ইয়েতেও দেয়, টুইটারেও দেয়, সেটা ফেসবুকেও দেয়। রাহুল তো একটা ভিডিও করছেন, আপনাদের যদি গাড়িতে এরকম কোনো সমস্যা হতো আপনারা একই কন্টেন্টের উপর 50টা ভিডিও বানিয়ে ছাড়তেন। মানে আপনারা নিজেরা আগে দেখুন, আর একটা অভিনেতাকে নিয়ে কথা বলার আগে নিজের দিকটা একবার দেখুন। তাই বলছি যে আপনারা যা কাণ্ড করেছেন অন্তত 6 মাস চুপ থাকুন, এইসব নিয়ে বলে কোনো লাভ আছে এখন? আমি এখানে কারোরই সাপোর্টে কথা বলতে চাইছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি দরকার একে ওকে ঠুকে কাদা ছিটিয়ে, একজনকে বলতে গেলে, একজনকে নিচু করতে গেলে তার জায়গায় তো আগে আসতে হবে। এখন রাহুল ব্যানার্জিকে নিয়ে যদি ঋত্বিক চক্রবর্তী কিছু বলে সেটা মানা যায়, তো দুজনেই সেম লেভেলে মোটামুটি। তো সেখানে আপনি এই জায়গা থেকে ওখানে বললে কি বলুন তো, আপনি হাসির পাত্র হবেন। তাই বললাম ভালো থাকবেন, এগুলো বলে নিজের হাসির খোরাক করবেন না। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।